বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বের দুটি পাঠে তোমরা দেখেছো জীববিজ্ঞানের ভৌত শাখা এবং জীববিজ্ঞানের ফলিত শাখা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের তৃতীয় নম্বর পর্বে আজকে আমাদের আলোচনার বিষয় হবে জীবের শ্রেণীবিন্যাস। আজকের আলোচনার বিষয় হবে জীবের শ্রেণীবিন্যাস। তোমরা যারা এখনও খাতা কলম না নিয়ে বসেছো, অবশ্যই আমি চাইবো যে তোমরা খাতা কলম বই সাথে নিয়ে বসে পড়া শুরু করবে আমার সাথে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই আমরা একটু খেয়াল করি জীবের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস প্রথমে দুইটা লাইন আমরা একটু পড়ে একটু ধারণা নেব, তারপরে একটু বিস্তারিত কিছু কথা শুনবো, তারপরে আমরা চলে যাব পাঠে। এরপর দেখো, আজ পর্যন্ত পৃথিবীতে প্রায় 4 লক্ষ এবং প্রাণীর সংখ্যা প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে। তবে এই সংখ্যা চূড়ান্ত নয়, কেননা প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে। অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে, যদি সত্যি কখনো শেষ করা যায়, তবে এর সংখ্যা দাঁড়াবে প্রায় 1 কোটিতে। জানা বোঝা ও শেখার সুবিধার জন্য এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রয়োজন। জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকে প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন। সেই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাসের শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই, তা হচ্ছে বিশাল জীব বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। এখন কথা হচ্ছে, আমরা কেন শ্রেণীবিন্যাস করব এবং শ্রেণীবিন্যাস কী কারণে প্রয়োজন। এখানে আমরা একটা লাইন পড়েছি যে শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই, তা হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজে এবং সুশৃঙ্খলভাবে জানা। এখন কথা হচ্ছে যে আমরা তো না চাইলেই শ্রেণীবিন্যাস করার কোনো প্রয়োজন ছিল না, কেন করব? আসলে মনে করো, যদি এখন আমরা একটা একটা করে প্রত্যেকটা জীবকে আলাদাভাবে বৈশিষ্ট্য এবং তার আচরণবিধি এবং অন্যান্য সকল কিছু জানতে চাই, তাহলে সেটা আমাদের জন্য হবে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এই বিশাল জীবজগৎকে যদি আমাদেরকে জানতে হয়, তাদেরকে একটু ধাপে ধাপে ভাগে নিয়ে আসতে হবে, যেন তাদের যাদের বৈশিষ্ট্য একই রকম তাদেরকে একই শ্রেণীতে রেখে এবং একই গ্রুপ বা পর্বে রেখে আমরা শুধু একটি মাত্র বৈশিষ্ট্য মুখস্থ করেই হাজার হাজার বৈশিষ্ট্য আমরা মনে রাখতে পারি। এখন কথা হচ্ছে, তাহলে এই জীবজগৎকে সহজভাবে এবং অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানার উদ্দেশ্যে হচ্ছে শ্রেণীবিন্যাস করা। এখন শ্রেণীবিন্যাস দেখো, কে আবিষ্কার করছেন শ্রেণীবিন্যাস এবং কী জন্য, কত সালে, কখন আবিষ্কার করলো, সেটা দেখি আমরা। শ্রেণীবিন্যাসের উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস, যিনি জন্মগ্রহণ করেন 1707 সালে এবং মৃত্যুবরণ করেন 1778 সালে। 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপকে নিযুক্ত হয়েছিলেন। তাহলে এখন যদি আমরা প্রশ্ন করি যে কে এই শ্রেণীবিন্যাস আবিষ্কার করেন, তোমাদের উত্তর হবে কি সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস, যিনি জন্মগ্রহণ করেন 1707 সালে এবং মৃত্যুবরণ করেন 1778 সালে, এবং যিনি 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কি হন, অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। তিনি বিভিন্ন ধরনের, বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাসের তার অনেক আগ্রহ ছিল। তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের নামকরণ, তাহলে তিনি কি করেন দেখো, তাহলে তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। তাহলে অসংখ্য নমুনা ও জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে দুটি ভাগে, যথা উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিন্যস্ত করেন। এরপরে আসো দেখো, আমরা দেখব শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, জীবজগতের ভিন্নতার দিক থেকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া।
তাহলে আমাদের জীব শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি দেখলাম আমরা? প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান রাখতে হবে এবং এই সম্বন্ধে জ্ঞান আহরণ করতে হবে। জীবজগতের ভিন্নতার দিক থেকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা এবং পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। সর্বোপরি জীবজগৎ ও মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণ করতে হবে। তাহলে আমরা যদি বুঝতে পারি যে এইগুলো আমাদের প্রয়োজন এবং এগুলো আমাদের প্রয়োজন না, তাহলে যেগুলো প্রয়োজন আমাদের সেগুলো কি করতে হবে, কিভাবে সংরক্ষণ করলে সেগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে সেই সম্বন্ধে জ্ঞান আহরণ করে। এরপরে দেখো জীবজগৎ। জীবজগৎ খেয়াল করো। জীবজগৎ যদি আমরা দেখি তাহলে কি বলছে দেখো, ক্যারেলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্যে বা শ্রেণীবিন্যাস করা হতো। তাহলে কত সাল পর্যন্ত? বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত। এরপর আসো বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কোষের কোন উপাদান দেখো, কোষের ডিএনএ এবং আরএনএর প্রকারভেদ ও জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা ও খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে। তাহলে কে? আর এইচ হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্যে বা 5 কিংডমে ভাগ করেন। ভাগ করার কি করেন? প্রস্তাব দেন। কি করেন দেখো তো? প্রস্তাব দেন। আসলে তিনি কিন্তু ভাগ করে ফেলেন না। তাহলে জীবজগতে ভাগ করার কি করেন? প্রস্তাব দেন। এরপরে পরবর্তীতে বিজ্ঞানী মার্গুলিস 1974 সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন। তিনি সমস্ত জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন এবং 5টি রাজ্যকে এই দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন। তাহলে কয়টি দেখো? জীবজগৎকে দুটি সুপার কিংডম, কোন কিংডম? সুপার কিংডমে অন্তর্ভুক্ত করেন এবং 5টি রাজ্যকে এই দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন। তাহলে এই সুপার কিংডম এবং এইগুলা কোনগুলো আমরা যদি দেখতে যাই, দেখো আমরা এখানে একটি চার্টের মাধ্যমে দেখব। দেখো জীবজগৎকে প্রথমত কয়টা ভাগে ভাগ করা হচ্ছে? সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। সুপার কিংডম 1কে বলা হচ্ছে প্রোক্যারিওটা। কি বলা হচ্ছে দেখো? প্রোক্যারিওটা। সুপার কিংডম 1কে কি বলা হচ্ছে? প্রোক্যারিওটা। এবং সুপার কিংডম 2কে বলা হচ্ছে দেখো ইউক্যারিওটা। এখন এখান থেকে ছোট্ট দুইটি কথা আমরা শিখে যাব। দেখো প্রথমত কি করা হচ্ছে? জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সুপার কিংডম 1, যার নাম দেওয়া হয়েছে প্রোক্যারিওটা। দেখো সুপার কিংডম 1-এর নাম দেওয়া হয়েছে প্রোক্যারিওটা। এরপরে দেখো সুপার কিংডম 2, যার নাম দেওয়া হয়েছে ইউক্যারিওটা। তাহলে এই প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটার ভিতরে যদি একটা জিনিস খেয়াল করো, তোমরা খুব ভালো মতো দেখতে পাবে, এখানে শুধু ক্যারিওটা, এখানে রয়েছে ক্যারিওটা, ঠিক এখানেও রয়েছে ক্যারিওটা। পার্থক্য শুধু এক জায়গায়, সেটা হচ্ছে ইউ এবং প্রো। তাহলে এই দুইটা শব্দ থেকে তোমরা একটু মনোযোগ দিবে। এই দুইটা শব্দ থেকে প্রো শব্দের অর্থ আমরা এখানে জেনে রাখি। বায়োলজিতে অনেক শব্দ আছে যার অর্থ একটু অন্যরকম। যদি এখন আমি খেয়াল করি, প্রো শব্দের অর্থ আদি। কি বলা হচ্ছে? প্রো শব্দের অর্থ আদি। এরপরে আসো ইউ শব্দের অর্থ কি? ইউ শব্দের অর্থ বলো? আদি এবং ইউ শব্দের অর্থ প্রকৃত। আদি এবং প্রকৃত। তাহলে এদেরকে বলা হচ্ছে, প্রোক্যারিওটাকে বলা হচ্ছে দেখো, প্রোক্যারিওটাকে বলা হচ্ছে দেখো আদি। এখানে একটু মিস্টেক হয়েছিল। দেখো প্রোক্যারিওটাকে বলা হচ্ছে আদি কোষী এবং ইউক্যারিওটাকে বলা হচ্ছে প্রকৃত কোষী। তাহলে আদিকোষী এবং কি প্রকৃত কোষী, খেয়াল করো একটু। তাহলে আদিকোষী এবং প্রকৃত কোষী, এই আদিকোষীকে ভাঙা হচ্ছে রাজ্য 1। তাহলে এখানে একটু আমরা দেখি,
আদিকোষী রাজ্য ১ মনেরা। আদিকোষীকে ভাঙা হলো কিসে বলো তো? মনেরাতে। আদিকোষীকে কিসে ভাঙা হলো? তোমরা বলো মনেরা। এরপরে আসো, আদিকোষী গেল, এরপরে আমরা লিখব প্রকৃত কোষী। প্রকৃত কোষী। তাহলে দেখো, প্রকৃত কোষীকে সাধারণত রাজ্য ২, রাজ্য ৩, রাজ্য ৪ এবং রাজ্য ৫, এই ৫টি রাজ্যে বিভক্ত করা হয়েছে। দেখো, রাজ্য ১ কি রাজ্য ২ প্রতিষ্ঠা, রাজ্য ৩ খানজাই, প্লান্টি, রাজ্য ৫ কি দেখো অ্যানিমেলিয়া। রাজ্য ৫কে কি বলা হচ্ছে? অ্যানিমেলিয়া। তাহলে এই যে ৫টি রাজ্যে বিভক্ত করা হলো এবং ২টি সুপার কিংডমে বিভক্ত করা হলো, তোমরা একটু খেয়াল করো, ৫টি রাজ্য এবং ২টি সুপার কিংডম। খেয়াল করো, সুপার কিংডম ১, সুপার কিংডম ২ এবং ৫টি রাজ্য। এই ৫টি রাজ্যের নাম এবং ইউক্যারিওট কাকে বলে, প্রোক্যারিওট কাকে বলে এবং ইউক্যারিওটকে কি বলা হয়, আদিকোষী না প্রকৃতকোষী, এবং প্রোক্যারিওটকে কি বলা হয়, আদিকোষী না প্রকৃতকোষী, সেটা আমরা একটু খুব মনোযোগ সহকারে মুখস্থ করব। তোমরা একটু একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে জীববিজ্ঞান যে যত মুখস্থ করতে পারবে তার জন্য তত সহজ। তাহলে এরপরে আমরা ছোট্ট করে একটি জিনিস শিখব, যেটি পরের পাঠে আমরা আলোচনা করব। এ পাঠে আমরা এ পর্যন্তই শিখলাম। পরের পাঠে আমরা মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া যতগুলো বৈশিষ্ট্য আছে, সবগুলো বৈশিষ্ট্য আমরা একটিমাত্র খাতার পেজে লিখে এবং খুবই দ্রুত মুখস্থ করার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আমি আশা করি তোমরা ধৈর্য সহকারে পুরো অধ্যায়টি এবং পুরো বইটি আমার সাথেই শেষ করবে। তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আগামী পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে করে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমার মোবাইলে একটি ভালো নোটিফিকেশন যায়, যাতে তুমি এটি দেখে কিছু শিক্ষা গ্রহণ করতে পারো। তো সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।